হিন্দু সম্প্রদায়ের নেতাকে গ্রেপ্তারের পরে আসলে মূলত এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো সাদ্দাম হোসেন, নিশ্চয়ই আপনি দেশের এই চলমান পরিস্থিতিগুলো খেয়াল করছেন, এবং চট্টগ্রামের যে ঘটনাটি, এই ঘটনার পেছনেও সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্রের আভাস দিয়েছেন, এবং মূলত এই ষড়যন্ত্রকারী হিসেবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থকদেরকেই তারা চিহ্নিত করার আকারে ইঙ্গিতে বলেছেন। তো এই বিষয়ে আসলে আপনার পর্যবেক্ষণ জানতে চাচ্ছি। আমরা যখন এই লাইভটিতে আছি ঠিক সেই মুহূর্তেই কিন্তু গোটা বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী, ভিন্ন ধর্মাবলম্বী মানুষের উপর এক ধরনের সহিংসতা পরিচালনা করা হচ্ছে, আক্রমণ পরিচালনা করা হচ্ছে, বাড়িঘর লুটপাট, ধ্বংসযজ্ঞ, আগুন দেয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। এবং গতকালকেও যদি আপনি ঢাকা শহরের অবস্থা দেখেন, তারা ঘোষণা করে সুপার সানডে, মেগা মানডে এভাবে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ফাইট ক্লাবে পরিণত করে এক ধরনের গোটা বাংলাদেশেই যে এক ধরনের ললেসনেস অবস্থার মধ্যে রয়েছে, এক ধরনের অস্থিতিশীল পরিবেশের মধ্যে রয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা, জীবিকার নিরাপত্তা সবকিছুই যে ভেঙে পড়েছে, তার প্রমাণ কিন্তু প্রত্যেকটি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি। এবং আজকেও যখন 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে একটি জবরদখলকারী সরকার যখন ক্ষমতা দখল করলো, তারপরেই কিন্তু এই যে সহিংসতাগুলো ঘটছে, এটি তো ঘটছেই, এর বাইরে শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়ের কারণে। তার একটি নির্দিষ্ট ধর্ম রয়েছে, তার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে তার মর্যাদা রয়েছে, সংবিধান প্রদত্ত অধিকার রয়েছে, সেটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে তার ধর্মীয় পরিচয়ের কারণে তার উপর আক্রমণ করা হচ্ছে, তার ব্যবসা বাণিজ্য ছিনিয়ে নেওয়া হচ্ছে তার উপরে। এবং 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে গ্রামের পর গ্রাম সনাতন ধর্মাবলম্বী মানুষের উপরে কিন্তু নির্বিচারে আক্রমণ পরিচালনা করা হয়েছে। এবং শুধু তাই নয়, এটিকে কিন্তু এক হচ্ছে যে এই সরকার চারপাশে রেডিক্যাল গোষ্ঠী দ্বারা আবৃত, যারা বিভিন্ন ধর্মপন্থী উগ্রবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তারা এই সরকারকে ডিক্টেট করছে। এবং এই সরকারের, এই জবরদখলকারী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু তার বক্তৃতা, বিবৃতি এবং তার যেভাবে তিনি এই ক্ষমতা, জবরদখলকারী ক্ষমতা পরিচালনা করছেন, সেখানে তিনি এক ধরনের পৃষ্ঠপোষকতা প্রদর্শন করছেন, এক ধরনের ব্লেসিং তিনি দিচ্ছেন। তিনি যখন সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে, সনাতন ধর্মাবলম্বীদের উপর তিনি যখন আক্রমণ পরিচালনা করা হচ্ছে, তিনি বলছেন যে এটি কমিউনাল কারণে নয়, এটি পলিটিক্যাল কারণে। মানে শুধুমাত্র একটি রাজনৈতিক পরিচয়, সেটিকে তিনি মুখ্য করে নিয়ে এসে এটিকে, এই বিষয়টিকে যে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে, এটিকে এক ধরনের তিনি আড়াল করার চেষ্টা করছেন। এবং আজকে দেখুন যে চিন্ময় কৃষ্ণ, আমাদের বিশেষ করে মাইনরিটি রাইটস নিয়ে যিনি প্রতিনিয়ত কথা বলছেন, শান্তিপূর্ণভাবে সমাবেশ করছেন, সংগঠিত করার কথা বলছেন, সংবিধানের অঙ্গীকারের কথা বলছেন, এবং সমতা এবং ন্যায্যতার কথাই কিন্তু তিনি প্রত্যেক মুহূর্তে বলছেন। গতকালকেও রংপুরের বিভাগীয় সমাবেশে আমরা তার বক্তৃতা দেখেছি, এবং সে প্রত্যেকটি বিভাগীয় সমাবেশে শান্তিপূর্ণভাবে শুধুমাত্র তার নাগরিক অধিকার, তার মানবিক মর্যাদা এবং রাষ্ট্রের কাছ থেকে যে নিরাপত্তা, সেটি নিশ্চিত, ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা, সেটি নিশ্চিত করার জন্য তিনি কথা বলছেন। এবং গতকালকে তার উপরে এই জবরদখলকারী সরকার বেআইনিভাবে তাকে গ্রেপ্তার করেছে, আজকে তার জামিন দেয়নি, এবং পরবর্তী প্রেক্ষাপটে আজকে এই পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা নিজেরাই তৈরি করছে। প্রথম কথা হচ্ছে যে যারা সনাতন ধর্মাবলম্বী, এটি যেন তাদের একমাত্র অপরাধ, এই সরকারের দৃষ্টিভঙ্গিটি হচ্ছে এরকম। এবং এই সরকার এমন একটি বার্তা দিচ্ছে যে তার নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের নয়। আরেকটি বার্তা দিচ্ছে যে যারা এই ঘটনাগুলো ঘটছে, সেটিকেও এক ধরনের বৈধতা, এক ধরনের সামাজিক বৈধতা উৎপাদনের তারা কিন্তু চেষ্টা করছে। সরকার এবং সরকারের সমর্থকদের দিক থেকে তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো দেশে একটি দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা এবং ঘোলা পানিতে মাছ শিকার করা, এই ধরনের চেষ্টার জন্যই আসলে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে উস্কানি দিচ্ছে। দাঙ্গা পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে, এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা খুনি, তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে। এবং তারা যে খুনি, সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমে প্রমাণ করেছে, যখন তারা এই জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো, যেখানে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা সহিংসতার শিকার হয়েছে, সেটি যখন তারা অফিসিয়াল ডিক্লারেশনের মাধ্যমেই বলে যে ইন্ডেমনিটি দেয়, যে এটির সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তখনই তো প্রমাণিত হয় যে এটি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে, এই সহিংসতার সঙ্গে, এই খুনের সঙ্গে আসলে কারা সম্পৃক্ত রয়েছে। এবং শুধু তাই নয়, এগুলোর বিচার যে করা যাবে না, কোনো ধরনের আদালতে প্রশ্ন তোলা যাবে না, সেটা তো দূরের কথা। আমাদের আইন শৃঙ্খলা এতটাই ভেঙে পড়েছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার চলাকালীন সময়ে একটি দেশে যে ধরনের সহিংসতা ঘটে, তার চেয়ে বেশি ঘটেছে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কতজন আজকে মৃত্যু শিকার হয়েছে, সেই পরিসংখ্যান দেওয়ার ক্যাপাসিটিও কিন্তু এই সরকারের নেই। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তাণ্ডবকারীদের হাতে নিহত হয়েছে, তাদের বিচারও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে কই থেকে?
তাদের যে তারা যে মৃত্যুর শিকার হয়েছে সেই মৃত্যুর বিচারও কিন্তু এই সরকার না করে দিয়েছে, আইনগতভাবেই সেই দরজাটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। এবং প্রতি মুহূর্তে একটি যে রাষ্ট্রের থাকে নাগরিকদের সঙ্গে চুক্তি, আজকে একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে এবং এই সরকারের তো জনগণের ম্যান্ডেট নেই, সাংবিধানিক বৈধতা নেই, বেআইনি একটা এনজিওগ্রাম সরকার, এসব তো রয়েছে, একটি ব্যর্থ সরকার এবং একটি পাপেট গভর্নমেন্ট চলছে, সেসব তো রয়েছে। কিন্তু এই সরকারের যে রাজনৈতিক ভিত্তিতে তারা তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনৈতিক ম্যান্ডেট বা এক ধরনের রাজনৈতিক সমঝোতা তারা কাদের সঙ্গে তৈরি করার চেষ্টা করছে? যারা রেডিক্যাল গোষ্ঠী, যারা বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত, যারা বাংলাদেশের সংবিধান, একটি কল্যাণধর্মী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, সেই সব দিয়েই কিন্তু আজকে যমুনা সেই সব, সেখান থেকেই কিন্তু আজকে সচিবালয়, সেখান থেকে কিন্তু এই ডক্টর ইউনূসের অবৈধ সরকার আবৃত হয়ে রয়েছে। রেডিক্যালদের দ্বারা আবৃত হয়ে তারা, যাদের রাষ্ট্রীয় দর্শনই হচ্ছে যে যেখানে ধর্মের ভিত্তিতে জনগণের মধ্যে, নাগরিকের মধ্যে বিভেদ তৈরি করা, রাষ্ট্রীয়ভাবেই জনগণকে সেকেন্ড ক্লাস সিটিজেনকে, একটি ধর্মীয় পরিচয়ের কারণে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে পরিগণিত করে দেওয়া। শুধুমাত্র কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা নয়, পাহাড়ে যারা জনগোষ্ঠী রয়েছে, বিভিন্ন নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, তারাও কিন্তু আক্রমণের শিকার হয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে আজকে আক্রমণের শিকার হচ্ছে, লিঙ্গীয় পরিচয়ের কারণে আক্রমণের শিকার হচ্ছে নারীরা। একজন নারী শুধুমাত্র তার লিঙ্গীয় পরিচয়ের কারণে তার আজকে এক ধরনের মোরাল পুলিশিং এর শিকার সে হচ্ছে, এবং এক ধরনের সামাজিক পরিবেশ, এক ধরনের পুলিশিং তৈরি করা হচ্ছে, যেখানে সে কি পড়বে, কি বলবে, না কি করবে, সে ধরনের কিন্তু ডিকটেট করে দেওয়ার প্রবণতা আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। তো গোটা বাংলাদেশে আসলে আজকে মৌলিক মানবাধিকার কুক্ষিগত করে রাখা হয়েছে, একটি ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থা এখানে পরিচালিত হচ্ছে। মানুষের জানমালের ন্যূনতম নিরাপত্তা সেখানে নেই, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, এবং অর্থনীতি, যেটির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা চলবে, সেই ব্যবস্থাটাও কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে বলে মনে করি। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের অনেকে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফলো করছিলাম, তো সেখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু বলছে যে আওয়ামী লীগের আমলে তাদের ঘরবাড়ি দখল, তাদের উপরে হামলা, এই ঘটনাগুলো ছিল। তো কি বলবেন? না, আজকে যেটি করা হচ্ছে, যে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা আজকে যেটি হচ্ছে, এটি স্টেট স্পন্সর, সরাসরি তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদর্শন করা হচ্ছে। এবং এই যারা ক্ষমতা দখল করে রয়েছে, তাদের সঙ্গে যারা তাদের যে সরকারি বাহিনী, তারা লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, এই ফ্যাসিস্ট সরকারের, এই অগণতান্ত্রিক সরকারের অগণতান্ত্রিকতাকে সেফটি দেওয়ার জন্য যে লাঠিয়াল বাহিনী তৈরি করেছে, তারাই কিন্তু আজকে এই সহিংসতার ঘটনাগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে রয়েছে। তারাই এক ধরনের সেইভাবে বক্তৃতা, বিবৃতি, কর্মসূচি নির্ধারণ করা, বাংলাদেশকে সহিংসতার দিকে ঠেলে দেয়া, সেটি তারা করছে। এবং আওয়ামী লীগ সরকার তো সাংবিধানিক ভাবেই আমাদের সকল নাগরিকের মর্যাদা তৈরি করা, একটি অসাম্প্রদায়িক পরিবেশ পরিস্থিতি নিশ্চিত করা, ধর্মীয় স্বাধীনতা তৈরি করা এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক মূল্যবোধ, এটি তো আওয়ামী লীগ সরকারের ঘোষিত লক্ষ্যই। সে কারণে কিন্তু এই যারা মৌলবাদী গোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন ধরনের সহিংস তাণ্ডব, তাদের হুমকি ধামকি, তাদের বিভিন্ন ধরনের তৎপরতা, সবকিছুকে কিন্তু সাফল্যের সঙ্গে সরকার মোকাবেলা করতে পেরেছে। মৌলবাদ প্রতিরোধ করার ক্ষেত্রে তো আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্ব বৈশ্বিকভাবেই একটি গ্রহণযোগ্য অবস্থার মধ্যে ছিল। এবং আমাদের সেই সময় সনাতন ধর্মাবলম্বীদের উপরে যেসব ঘটনা ঘটেছে, সেটির সঙ্গেও কিন্তু আজকে এই মৌলবাদী গোষ্ঠীটির নানা সম্পৃক্ততা সরকারি বেসরকারি বিভিন্ন পরিসংখ্যান, আন্তর্জাতিক প্রতিবেদন প্রত্যেকটি কিন্তু এসেছে। এবং তারা তখন যে সহিংসতামূলক পরিবেশ তৈরি করে রাজনৈতিক ফায়দা নিত, আজকে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়ভাবে এই নিগ্রহ এবং সন্ত্রাসের ঘটনাগুলো ঘটাচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখবেন যে গত বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটা বড় ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার, এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে আরেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে, তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই মুহূর্তে সরকারের উপরে খুব বড় প্রভাব রাখে, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এর পেছনে ছাত্রলীগের একটা ইন্ধন আছে, এবং তারা এইটা সংবাদ সম্মেলন করেও বলেছে। তো এই যে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য, এইটার পেছনে আসলে ছাত্রলীগের কি ভূমিকা আছে? আপনারা আসলে উস্কানি দিচ্ছেন কিনা, বা এই নৈরাজ্যের পেছনে কি কারণ আছে বলে একজন ছাত্রনেতা হিসেবে আপনি মনে করেন? একটি হচ্ছে যে এই প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি তো সরকারের একটি ডিপার্টমেন্টে পরিণত হয়েছে। সরকারকে ডিক্টেট করা বিভিন্ন ধরনের, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নিধনযোগ্য কর্মসূচি পরিচালনা করা, কিভাবে হত্যা করা হবে সেটি নিয়ে প্রকাশ্যে বিবৃতি দেওয়া, এরাই কিন্তু আজকে এখানে এই তথাকথিত প্ল্যাটফর্মটিতে রয়েছে।
এবং শিক্ষা ব্যবস্থার যে পরিণতি এই সরকার করেছে, এটি বাংলাদেশের অভিভাবকেরা, আমাদের বাবা মায়েরা এক ধরনের উদ্বেগের মধ্যে কিন্তু রয়েছে। এই এই চাকরির ইস্যু, কোটা চাকরির, সরকারি চাকরিতে কোটা নিয়োগের প্রক্রিয়াকে যে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলনকে শিক্ষার্থীদের যে ব্যবহার করা হয়েছে, শিক্ষার্থীদের উপর লাশের উপর ভর করে 100টি লাশ পড়েছে, একজন উপদেষ্টা হয়েছে, 1000টি লাশ পড়েছে, একজন প্রধান উপদেষ্টা হয়েছে। এই তো এদের মূল লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের শিক্ষা কিংবা শিক্ষার্থীদের চাকরি কোনোটিই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল না। সেটির প্রমাণ কিন্তু আজকে আমরা প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং এই সরকারের কাছে আপনি কি বা আশা করবেন যে